হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে পরিশীকে কোর্টে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট কোনো শাড়ি পরতে বললে তার মনে প্রশ্ন জাগে, আর সে জিজ্ঞাসা করে যে এটা কি তার কোনো খামখেয়ালিপনা নাকি এর পেছনে তার কোনো উদ্দেশ্য আছে। উত্তরে তখন গীতা বলছে, হ্যাঁ, উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে। এটা শোনার পর স্বস্তিক আর মেহেক বলছে যে তার কি উদ্দেশ্য আছে। গীতা তখন বলছে যে তার উদ্দেশ্য হচ্ছে পরিশীকে সুন্দর করে সাজানো, আর এরপর তার নিজের গয়নাগাটি দিয়ে তাকে একেবারে নতুন বিয়ের কনের মতো সাজিয়ে তাকে কোর্টে সে নিয়ে যাবে। এটা শোনার পর পরিশী বলছে কিন্তু সে এটা কেন করতে চায়। তখন গীতা বলছে তার ইচ্ছে হলো তাই। বলছে যে ইচ্ছেরা কখনো কখনো পাখনা মেলে দেয়, জানেন তো, কোন দিকে যাবে সেটা কিন্তু কেউ জানে না, আর সেরকমই এটাও তার একটা ইচ্ছে। এরপর মেহেককে পরিশীকে তৈরি করতে বলে গীতা, আর স্বস্তিককে নিয়ে চলে যায়, বলে যে বাইরে তারা ওয়েট করছে। এরপরে ঘরে পরিশী মেহেককে আবারও তার দাদার নাম জিজ্ঞাসা করছে, মানে স্বস্তিকের নাম, কিন্তু মেহেক বলে এখন এসব কথা থাক, পরে তুমি শুনে নেবে। এরপর এই নিয়ে তাড়াহুড়া করতে থাকে তাকে তার সাজগোজ নিয়ে, যাতে সে আর জিজ্ঞাসা না করে। এরপরে গীতা স্বস্তিক আর মেহেককে নিয়ে, আর স্বস্তিক, মেহেক আর পরিশীকে নিয়ে কোর্টে পৌঁছলে তাদের সাথে অধরা, অধ্যায় আর তার পরিবারের লোকজনের আর ভজন মিত্রের সাথে মুখোমুখি হতে হয় আর কি। পরিশী তখন সাজগোজ করে এসেছে দেখে অধরা বলে যে তাকে দেখে মনে হচ্ছে যে সে দ্বিধাগমনে এসেছে। আর পরিশীকে বলছে এত সেজেগুজে এসেছো, নতুন কোনো ইয়ার পেয়েছো নাকি। পরিশীর কিন্তু অধরার কথা শুনতে একদম ভালো লাগে না, তাই বলছে যে ভদ্রভাবে কথা বলবেন, আর বলছে আপনার মানসিকতা ঠিক নয়, আর আপনি এসব কথা বলে আমাকে অসম্মান করবেন না। এরপর অধরাও বলছে পরিশীকে যে আপনিও আমার সাথে তুমিও আমার সাথে ভদ্রভাবে কথা বলো। এটা যদি কোর্ট না হতো তাহলে তোমাকে বুঝিয়ে দিতাম যে কত ধানে কত চাল। এরপর এটা শোনার পর গীতা বলছে অধরাকে যে আরে ম্যাডাম, কত ধান কত চাল সেটা জানার আগে জেনে নিন যে কোন ধানে কোন চালের কোয়ালিটিটা একটু দেখবেন। আর পরিশীকে অসম্মান করছে বলে গীতা কিন্তু রেগে গিয়ে আরও বলে যে এটা কোর্টরুম না হলে আমিও আপনাকে বুঝিয়ে দিতাম যে কোর্টের ভেতরে কিন্তু একটা গুঞ্জন আছে, যে কোর্টের ভেতরে গীতার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। এরপর অধরাও গীতাকে কিন্তু আঙুল দেখিয়ে চুপ করতে বলছে। এরপর সেই আঙুলটা গীতা ধরে বলছে, গীতা ধরে নামিয়ে দেয় আর কি, আর বলছে যে আমি যদি আপনার আঙুলটা ধরি না তাহলে হাতে একটা আঙুল বেঁচে থাকবে না, সব কটাকে ভেঙে রেখে দেবো, আর এমনভাবে ভাঙবো যে এই হাত আর আপনি তুলতে পারবেন না। এরপর ভজন মিত্তির গীতার উপরে চিৎকার করে বলছে যে এই গীতা, তুই কিন্তু একটু বেশি বার বেড়েছিস। গীতা তখন বলছে ভজন মিত্তিরকে যে আমি তো এখনো আমার খেলা শুরুই করিনি, একবার কোর্টে ঢোকোই না, তারপর তাদের কি অবস্থা করে সেটা না হয় দেখতেই পাবে। গীতা বলতে চাইছে যে একবার কোর্টে ঢোকো না, তারপর আমি তাদের কি অবস্থা করি সেটা দেখবে। আর ভজন মিত্তিরকে একজন বেআইনি লোক বলছে, কারণ যত রকমের 2 নম্বরী কাজ এই ভজন মিত্তিরকেই করতে দেখেছে গীতা। যত রকমের ক্রিমিনাল কেস আছে, যত রকমের 2 নম্বরী আছে, সব একবার কোর্টে ঢুকলেই না এই বেআইনিপনাটা একবারে ঘুচিয়ে রেখে দেবে, এমনটাই বলে গীতা। এরপর দেখা যাচ্ছে অধ্যায় সিনহা গীতাকে বলছে যে আপনি কোর্টে কিচ্ছু করতে পারবেন না, আর গীতার সামনে তুড়ি মেরে বলছে যে ভজন মিত্তির নাকি তার চোখে একদম ধাঁধা লাগিয়ে দেবে। অধ্যায়ের এরকম আচরণ দেখে গীতা তার উপরে চেঁচিয়ে ওঠে, আর অধ্যায়ের কলার ধরে বলছে বিয়ের দিন রাতের বেলায় বউকে সিঁদুর পরিয়ে তারপরে মদ্যপ অবস্থায় একটা নারীর সাথে বেলেল্লাপনা করা, তারপর নারীটিকে খুন করে তাকে ঠিকানা লাগিয়ে দেওয়া, এরপরে এখানে দাঁড়িয়ে তোমার মুখে খই ফুটছে, খুব খই ফুটছে তাই না। এরপরে তাকে সাবধান করে বলছে গীতা যে খাটে শুইয়ে না একেবারে খই ছড়িয়ে দেবে, আর একেবারে বলহরি হরিবল করে দেবে, কারণ তার নামটা না গীতা এলএলবি, সেটা যাতে সে মনে রাখে, এমন করে বলছে গীতা। এরপরে গীতা যখন মেহেক আর পরিশীকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে তখন ভজন মিত্তির আবার পেছন থেকে ডেকে বলছে যে এখনো সময় আছে, কেসটা চাইলে গীতা কোর্টের বাইরে সেটেল করে নিতে পারে। এরপর ভজন মিত্তির তাকে যখন এরকম অফার দিচ্ছে গীতাকে, তখন গীতা হেসে বলছে আইনের একজন অ্যাডভোকেট হয়ে খুনির হয়ে দালালি করছেন। এটা শুনে কিন্তু ভজন মিত্তির রেগে যায়। তখন গীতা বলছে তাই তো, দালালি না তো আর কি। এরপর অধরাদেরকে দেখিয়ে বলছে ভজন মিত্তিরকে এটা আপনারা কাকে নিয়ে কোর্টে যাচ্ছেন, কোর্টের মধ্যে এমন অবস্থা করব না, সবাই দেখতে পাবেন, এই বলে কিন্তু গীতা পরিশীকে নিয়ে চলে যায় সেখান থেকে। এরপর দেখা যাচ্ছে অধরার কাকাই বলছে গীতাকে যে মেহেককে বলছে গীতাকে যাতে বুঝিয়ে বলে যে এই কেসটার মধ্যে এমন কিচ্ছু নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, এটা ছাড়া কিচ্ছু নয়, তাই গীতা যাতে পরিশীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। তখন এটা শুনে মেহেক বলছে যে এটা যে কী ধরনের ঘটনা সেটা তারা খুব ভালো করেই জানে, তাই দয়া করে তাকে যেন এরকম কোনো অনুরোধ না করা হয়।
এরপরে মেহেক আর স্বস্তিক সেখান থেকে চলে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে অধ্যায় স্বস্তিকের পথ আটকাচ্ছে আর তাকে নিয়ে ঠাট্টা করে বলছে যে এ কি হিরো নাকি গল্পের, মানে স্বস্তিককে দেখিয়ে বলছে। এরপর স্বস্তিক বলছে যে কি বলতে চাইছিস। তখন অধ্যায় বলছে তুই কার হিরো, গীতার নাকি পরিশির। শুনে তো তখন স্বস্তিক খুব রেগে যায় আর অধ্যায়কে একটা ঘুষি মারে। আর স্বস্তিক তাকে বলছে যে তার লিমিটের মধ্যেই সে যাতে থাকে, কারণ এই মুহূর্তে তারা সমাজের চোখে ক্রিমিনাল। সমস্ত নিউজ চ্যানেল এমনকি সোশ্যাল মিডিয়ার মতেও তারা ক্রিমিনাল। তো যাই হোক, এরপরে অধ্যায় কিন্তু স্বস্তিকের নাম জিজ্ঞাসা করছে। তখন স্বস্তিক বলছে আমার নাম স্বস্তিক মুখার্জি, সান অফ অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আর হাজব্যান্ড অফ অ্যাডভোকেট গীতা এলএলবি, মানে গীতা মুখার্জি। এই বলে কিন্তু স্বস্তিক ওখান থেকে চলে যায়। এরপরে ভজন মিত্তির কিন্তু অধ্যায় আর তার পরিবারকে কোর্টে যেতে বলছে। এরপরে অধ্যায় আর কাকাই ভজনকে যখন গীতার সামনে চুপ করে থাকতে দেখছে তখন কিন্তু ভজনকেই গালাগাল করতে শুরু করছে। আর ভজন তখন তাদেরকে এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করতে বারণ করছে আর বলছে যে কোর্টে কোনো ডায়লগ চলে না, চলে হচ্ছে লয়ের ধারা। এই বলে তখন তাদের সবাইকে নিয়ে কোর্টের মধ্যে চলে যায় আর কি ভজন। ওদিকে বাড়িতে দেখা যাচ্ছে যে সাত্বিক এলিন, বন্নি, ঈশাকে মানে পরিশিকে রেডি করে অধ্যায়দের কাছে পাঠানোর কারণ জানতে চাইলে তখন তারা মানে কারণটা জানতে চাইছে যে তারা একজন নারী হয়ে আরেকজন নারীকে এরকমভাবে বিপদে তারা কিভাবে ফেলতে পারলো। আর বলছে যে গীতা যেদিন জানতে পারবে না, মানে সাত্বিক বলছে, তখন কিন্তু গীতার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ ছাড় পাবে না তারা। ঈশা তখন বলছে যে গীতার কথা বলে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আর সাত্বিক বলছে যে আমি তো ভাবতেই পারছি না যে এই বাড়ির মেয়ে হয়ে এমনটা তোমরা কি করে করতে পারলে। বন্নি তখন বলছে একটা বাইরের উটকো ঝামেলা বাড়িতে এসে পড়েছে, সেই কারণেই তারা এইটা করেছে। ঈশাও বলছে যে হ্যাঁ সত্যি তো, আর এই জন্যই আমি মানে ও বন্নিকে সাপোর্ট করেছে, এটাই বলছে আর কি ইচ্ছা। আর এলিন বলছে যে গীতা বৌদি যখন পরিশিকে আশ্রয় দিয়েছে তখন কিন্তু এমন কাজটা করা তাদের মোটেও ঠিক হয়নি। আর এটা শুনে বন্নি তখন তাকে বলছে যে গীতা কি এই বাড়ির মালকিন নাকি, আর তার সিদ্ধান্তে সবসময় চলতে হবে, তার সিদ্ধান্তে সবসময় সবকিছু হবে, এমনটা তো নাও হতে পারে, তাই না। তারপর সাত্বিক বলছে বন্নিকে তাহলে তার মতে কার সিদ্ধান্তে সবকিছু হবে শুনি। আর এটাও বলে যে মানে পরিশিকে রেডি করে যে অধ্যায়ের বাড়িতে পাঠিয়েছে এই খবরটা সাত্বিকই গীতাকে দিয়েছে। আর এটা শুনে কিন্তু বন্নি অবাক হয়ে যায়। সাত্বিক বলছে তোমাদের এই কাজের জন্য না পরিশির অনেক বড় বিপদ হতে পারত, আর তার জন্য আফসোসের কোনো সীমা থাকতো না। আর এটাও বলে দেয় পরিষ্কার করে যে এই বাড়িতে গুরুজনেরা যতদিন থাকবে ততদিন তারাই ঠিক করে দেবেন যে এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। আর এরপরে ঈশা আর এলিনকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে যেহেতু স্বস্তিকের সাথে মানে পরিশির বিয়ে ঠিক হয়েছিল, তাই গীতা বৌদি আর মেহেক মিলে সবটা জেনেও সম্পর্কটা নিয়ে ছেলে খেলা করছে। এরপরে ঈশা এলিনকে বলছে যে পরিশির ব্যাপারটা কিন্তু মানে গীতা বৌদি আর মেহেক সবটাই জানে, তবুও তারা কিন্তু ছেলে খেলা করছে। এরপর বন্নি বলতে শুরু করে যে এটা সাত্বিক আর এলিনরা বুঝবে না, তাদের কাছে লঘু আর গুরু এদের কোনো জ্ঞান আছে নাকি। উত্তরে তখন সাত্বিক বলছে আর কি বন্নিকে লঘু গুরুর জ্ঞান আছে বলেই কিন্তু সে এখনো মানে আমি এখনো তোমাকে কিছু বলিনি, বন্নিকে বলছে, না হলে তুমি কত বড় অন্যায় করেছো এটা আমি তোমাকে ঠিক বুঝিয়ে দিতাম। এবারে বন্নি বলছে তোমাকে না একটা থাপ্পড় মারতে পারি। সাত্বিক বলছে হ্যাঁ সে তুমি আমাকে মারতেই পারো, কিন্তু তুমি একটা জিনিস মনে রেখো, আমি তবুও তোমাকে বারবার বলে যাব, ইয়েস আমি তোমাকে কিন্তু বারবার এই কথাটা বলে যাব। আজকে কোর্টে কেস আছে আর পরিশির ওই একদিনের বর আর শ্বশুরবাড়ি প্রত্যেকটা লোকের সাজা হবে, এটা আমি তোমাকে বলে রাখলাম। এই বলে সাত্বিক কিন্তু ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে কোর্টে কেস শুরু হয়ে গেছে। গীতা মিনুর ঘটনার সমস্ত কথাই জাজকে বলতে থাকে। গীতা কিন্তু পরিশিকে পরিশি লাহিড়ী বলেই পরিচয় দিচ্ছে। আর তখন ভজন মিত্তির মাঝখান থেকে উঠে বলছে যে অ্যাডভোকেট গীতা মনে হয় ভুলে গেছেন যে বিয়ের পরে মেয়েদের পদবি চেঞ্জ হয়, তো উনি পরিশি লাহিড়ী নন, পরিশি সিনহা। তখন কিন্তু জজ সাহেব উল্টে ভজন মিত্তিরকে বসতে বলে আর গীতাকে কন্টিনিউ করতে বলে। তো গীতা বলছে বিয়ের কিন্তু সমস্ত আচার অনুষ্ঠান সব কিছু হয়ে গিয়েছিল, তারপরেই খুনটা হয়েছিল, আর সেই খুনটি করেছিলেন স্বয়ং অধ্যায় সিনহা। অধ্যায়ের দিকে আঙুল দেখিয়ে বলছে। তো গীতা বলছে তো এরকমই একজন মানুষের পদবি পরিশির ঘাড়ে চাপাতে চাইছেন আমাদের ভজন মিত্তির। তো ভজন মিত্তির আবার উঠে দাঁড়িয়ে বলছে যে এটাই তো নিয়ম জজ সাহেব, এটাই তো হয়, বিয়ের পর তো মেয়েদের পদবি পাল্টায়, স্বামীর পদবি ইউজ করে। তখন আবারও ভজন মিত্তিরকে বসতে বলছে আর গীতাকে কন্টিনিউ করতে বলছেন জজ সাহেব। তো গীতা তো বলছে যে এরপরে মিনু ওপরে ওই অধ্যায় সিনহা তার বন্ধুদের মদ্যপ অবস্থায় দেখতে পায়, তারা খুব বাজে আচরণ করছিল। মিনুর সাথেও এমনকি তারা মদ্যপ অবস্থায় তার শ্লীলতাহানি করার চেষ্টা করে, তার সাথে খারাপ অসভ্য আচরণ করার চেষ্টা করে। আর মিনু প্রচুরভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু লাস্ট অবধি সে সেই চেষ্টা তার ব্যর্থ হয়। আর এরপরে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আর মিনু কিন্তু ওপর থেকে পড়ে যায়।
তখন ভজন মিত্তির বলছে যে উনি তো সব মন গড়া কাহিনী বলছেন জজ সাহেব। ভজন মিত্তির উল্টে বলছে যে মিনুও নাকি মদ্যপান করেছিল সেই দিন। বলছে বার কাউন্টারে গিয়েছিল নাকি, মদ্যপান করেছিল, মদ্যপ অবস্থায় ছিল, সেই অবস্থাতেই ওপর থেকে নিচে পড়ে যায় নেশা অবস্থায়। এটা বলছে ভজন মিত্তির, যে এটা নাকি শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। তখন গীতা বলছে না জজ সাহেব, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। এবার গীতা বলছে এটা আমি প্রমাণ করে দেবো, এটা খুনের ঘটনা। সেই জন্য পরিশী লাহিড়ীকে এবার কাঠগড়ায় ডাকতে অনুমতি চেয়ে নিচ্ছে আর কি গীতা। এরপরে পরিশী সিনহাকে কিন্তু কাঠগড়ায় তোলা হয়। এরপর পরিশী বলছে যে যেই ঘটনাটা ঘটে গেছে এরপরে কিন্তু সিনহা পদবিটা আমার কাছে অনেক ভারী হয়ে গেছে। তো পরিশী তো বলছে যে বিয়ে সম্পূর্ণ রিচুয়ালস হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তারপরে আমাকে বাসর ঘরে বসানো হয়। আমি সেখানে একাই ছিলাম, সেখানে তখন অধ্যায়ও আসেনি, তার বন্ধুরাও আসেনি, আমি একাই বসেছিলাম। এরপর জজ সাহেব পরিশীকে বলছে আপনার বাড়ির লোক, বলে একটা অ্যাক্সিডেন্টে আমার বাড়ির লোক সবাই মারা গেছে, আর আমিও আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। বলছে আমার চোখ চলে যাওয়ার পর আমার অন্ধকার জীবনের একমাত্র আশা ভরসা আলো ছিল মিনু। তখন বলছে যে আমি মিনুকে পাঠাই যে সিনহা পরিবারের সবাইকে দেখার জন্য কোথায় আছে, আর অধ্যায়কে দেখার জন্য কোথায় আছে। আসলে আমি বুঝতে পারছিলাম না যে আমার বাসর ঘরটা আদৌ হবে কিনা। বলছে আমার কালো অন্ধকার জগতে মিনুই ছিল সবকিছু। বলছে মিনু বুঝতে পেরেছিল যে বাসর রাতে নববধূ একা, তাই সে দৌড়ে ছুটে গিয়েছিল। আর তারপরেই তখন গীতা বলছে তারপর আমি মিনুর চিৎকার শুনতে পাই যে কেউ আছেন, বাঁচান আমাকে, কেউ আছেন, আমাকে কেউ বাঁচাও, এরকম ভাবে। তখন আমি কি করব না ভেবে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন আমিও চিৎকার করে সবাইকে ডাকতে থাকি যে মিনু বিপদে পড়েছে, কেউ আছেন, কেউ বাঁচান। কিন্তু কেউ আমার চিৎকার সেদিন শুনতে পায়নি, কেউ আসেনি জজ সাহেব, কেউ আসেনি। গীতা বলছে তারপর উপর থেকে তারপর একটা অনেক জোরে আওয়াজ হয়, যেন উপর থেকে কিছু একটা পড়লো। তখনই আমি বুঝতে পেরেছি যে মিনু উপর থেকে পড়ে গেছে, আর তখনই আমার সন্দেহ হয়েছে যে মিনু আর বেঁচে নেই। পরিশী কিন্তু কাঁদতে থাকে যে আমি বুঝতে পেরেছিলাম ইওর অনার যে মিনু আর বেঁচে নেই। তখন ভজন মিত্তির বলছে যে এই কাহিনীর কিন্তু কোনো ভিত্তি নেই জজ সাহেব, সবটাই ওনার অনুমান, যে উনি অনুমান করলেন ওপর থেকে পড়ে গেল, সবটাই ওনার গেস জজ সাহেব। পরিশী বলছে না, কোনো অনুমান নয়, আমি নিজে কানে শুনেছি, আমি নিজে কানে মিনুর চিৎকার শুনেছি, এখনো সেই চিৎকার আমার কানে বাজছে। বলছে সেই চিৎকার ওই বাড়িতে কেউ শোনেনি, গার্ড থেকে শুরু করে অধ্যায় সিনহা তার বাড়ির লোক কেউ শোনেনি, শুধুমাত্র আপনি শুনেছিলেন। পরিশী তখন চুপ করে থাকে অবাক হয়ে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।